হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এসএসসি এমটিএসের বিগত বছরের প্রশ্ন এবং এসএসসি এমটিএসের বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার 12 নম্বর ভিডিও। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন যে 1857 সালের বিদ্রোহের পর কোন মুঘল শাসককে ব্রিটিশরা উৎখাত করে বার্মায় নির্বাসনে পাঠায়? 1857 সালের বিদ্রোহের পর কোন মুঘল শাসককে ব্রিটিশরা উৎখাত করে বার্মায় নির্বাসনে পাঠায়? এটা হলো দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহকে অপশন ডি রাইট অ্যান্সার। এটা হলো 16/5/2023 প্রশ্ন। দেখো, দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন শেষ মুঘল সম্রাট। তো শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। এবং হাটসন নামক ইংরেজ সেনাপতি, হাটসন, এটা একবার পরীক্ষা এসেছিল, হাটসন, পরে বলছি যে হাটসন নামক ইংরেজ সেনাপতি দিল্লিতে অবস্থিত হুমায়ুনের কবর থেকে বাহাদুর শাহকে বন্দী করেন এবং তাকে রেঙ্গুনে নির্বাসিত করা হয় এবং সেখানেই তিনি 1862 সালে মারা যান। তো একবার পরীক্ষা এসেছিল যে কোন ইংরেজ সেনাপতি হুমায়ুনের কবর থেকে দ্বিতীয় বাহাদুর শাহকে বন্দী করেছিলেন? তিনি হলেন এই হাটসন। নেক্সট, গ্র্যামি পুরস্কার জেতা প্রথম ভারতীয় মহিলাকে? গ্র্যামি পুরস্কার জেতা প্রথম ভারতীয় মহিলা হলেন তানভি শাহ। তানভি শাহ হলেন গ্র্যামি পুরস্কার জেতা প্রথম ভারতীয় মহিলা। আর যদি বলা হয় গ্র্যামি পুরস্কার প্রাপক বা গ্র্যামি পুরস্কার জেতা প্রথম ভারতীয়, সেক্ষেত্রে হবে পণ্ডিত রবিশঙ্কর। পণ্ডিত রবিশঙ্কর হলেন প্রথম ভারতীয় যিনি গ্র্যামি পুরস্কার জিতেছেন। নিম্নলিখিত ভিটামিনগুলির মধ্যে কোনটি দৃষ্টিশক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? নিম্নলিখিত ভিটামিনগুলির মধ্যে কোনটি দৃষ্টিশক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এটা করে ভিটামিন এ। ভিটামিন এ দৃষ্টিশক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন এ, যার রাসায়নিক নাম হলো রেটিনল। ভিটামিন এর অভাবজনিত যে রোগ, সেটা যেমন একটা রোগ হলো রাতকানা রোগ ভিটামিন এর অভাবে হয়। আরও অনেক রোগ হয়, তার মধ্যে একটা আমি এখানে উল্লেখ করেছি যেটা পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয় যে ভিটামিন এর অভাবে কোন রোগটি হয়? রাতকানা রোগ হয়। ভিটামিন সি, যার রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর অভাবজনিত রোগ হলো স্কারভি রোগ। ভিটামিন বি ওয়ান, ভিটামিন বি ওয়ানের যে রাসায়নিক নাম সেটা হলো থিয়ামিন। এবং ভিটামিন বি ওয়ানের যে অভাবজনিত রোগ, ভিটামিন বি ওয়ানের অভাবে অভাবজনিত রোগ যেমন বেরি রোগ হয়। ভিটামিন ডি, যার রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল। এবং ভিটামিন ডি এর অভাবে যে রোগগুলো হয় সেগুলো হলো বাচ্চাদের হয় রিকেট রোগ এবং বড়দের হয় অস্টিওম্যালেশিয়া রোগ। নেক্সট, নিচের কোনটি উষ্ণ স্রোত? দেখো, ল্যাব্রাডার স্রোত, ক্যানারি স্রোত এবং ফকল্যান্ড স্রোত, এই তিনটি হলো শীতল স্রোত। যেটা উষ্ণ স্রোত সেটা হলো উপসাগরীয় স্রোত হলো উষ্ণ স্রোত। তো এগুলো সবই কিন্তু আটলান্টিক মহাসাগরীয় স্রোত এই চারটি। এর মধ্যে এই যে তিনটি বললাম শীতল স্রোত, আর উপসাগরীয় স্রোতটি হলো উষ্ণ স্রোত। পরিবারের প্রাপ্ত জাতীয় আয়কে কি বলা হয়? পরিবারের প্রাপ্ত জাতীয় আয়কে বলা হয় ব্যক্তিগত আয়। অপশন বি রাইট অ্যান্সার। কোন ভারতনাট্যম নৃত্যশিল্পী 1991 সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত দ্বিতীয় সর্বকনিষ্ঠ নৃত্যশিল্পী ছিলেন? পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত দ্বিতীয় সর্বকনিষ্ঠ নৃত্যশিল্পী তিনি হলেন আলারমেল ভ্যালি হলেন 1991 সালে পদ্মশ্রী সম্মানিত দ্বিতীয় সর্বকনিষ্ঠ নৃত্যশিল্পী। তাহলে অপশন সি রাইট অ্যান্সার, আলারমেল ভ্যালি। দেখো, এখানকার মধ্যে বলি, তাহলে তিনি আলারমেল ভ্যালি ভারতনাট্যমের সাথে সম্পর্কিত। নর্তকী নটরাজ ও ভারতনাট্যমের সাথে সম্পর্কিত। হেমা মালিনী ভারতনাট্যম প্লাস তিনি মোহিনীআট্টম নৃত্যের সাথে সম্পর্কিত। হেমা মালিনী ভারতনাট্যম প্লাস মোহিনীআট্টম এই দুটি নৃত্যের সাথে সম্পর্কিত হেমা মালিনী। নিচের কোনটি ভারতের ত্রিপুরার 14 দেবতার পুজোর পাশাপাশি পৃথিবী পরিষ্কার করার একটা আচার? নিচের কোনটি ভারতের ত্রিপুরার 14 দেবতার পুজোর পাশাপাশি পৃথিবী পরিষ্কার করার একটা আচার? এটা হলো খাটচি পূজায় 14 দেবতার পূজা করা হয় এবং এই পুজোর পাশাপাশি যে একটা পৃথিবী পরিষ্কার করার একটা আচার, তাহলে খাটচি পূজা অপশন এ রাইট অ্যান্সার। দেখো, ত্রিপুরার একটা গুরুত্বপূর্ণ উৎসব যেটা জুলাই মাসে 7 দিনব্যাপী পালিত হয়, যেখানে পৃথিবী পরিষ্কার করা হয় এবং তাদের আশীর্বাদ এবং সুরক্ষা পেতে 14 দেবতার পূজা করা হয়। 14 দেবতার
পূজা করা হয়। ওকে, এছাড়া যে টুসু, টুসু হলো পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা রাজ্যের পালিত একটা লোক উৎসব। বানি হলো যে রাজস্থানের মহিলাদের দ্বারা সম্পাদিত একটা লোকনৃত্য। বানি নৃত্য হলো মহিলাদের দ্বারা সম্পাদিত একটি ঐতিহ্যবাহী রাজস্থানী লোকনৃত্য বানি। নেক্সট, মুক্তেশ্বর মন্দির একটি 10ম শতকের হিন্দু মন্দির যা শিবের উদ্দেশ্যে নিবেদিত। এটি কোন রাজ্যে অবস্থিত? মুক্তেশ্বর মন্দির যেটা 10ম শতকের হিন্দু মন্দির, কোন দেবতাকে উদ্দেশ্য করে নিবেদিত? শিব, দেবতা শিবের উদ্দেশ্যে নিবেদিত। তা বলা হচ্ছে এটা কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত উড়িষ্যা রাজ্যে অবস্থিত। অপশন বি রাইট অ্যান্সার। এই মন্দিরটিকে কলিঙ্গ স্থাপত্যের নাগারা স্থাপত্য, নাগারা দ্রাবিড়ীয় যে শিল্পরীতি, এটা কোন শিল্পরীতির উদাহরণ? নাগারা। তো নাগারা স্থাপত্যের একটি রত্ন হিসাবে বিবেচনা করা হয়। মুক্তেশ্বর মন্দিরটি উড়িষ্যা স্থাপত্যের মণি বা কলিঙ্গ স্থাপত্য হিসাবেও পরিচিত। নেক্সট, অশোকান শিলালিপিতে উল্লেখিত বিষয়বস্তু অনুসারে মৌর্য সাম্রাজ্য কয়টি প্রধান রাজনৈতিক কেন্দ্র ছিল? মৌর্য সাম্রাজ্যে প্রধান কয়টি রাজনৈতিক কেন্দ্র ছিল? এটা ছিল 5টি প্রধান রাজনৈতিক কেন্দ্র ছিল। সেগুলো কি কি? পাটলিপুত্র, তক্ষশিলা, উজ্জয়িনী, তোষালি এবং সুবর্ণগিরি। এই 5টি, সুবর্ণগিরি, এই 5টি ছিল প্রধান রাজনৈতিক কেন্দ্র। নেক্সট, নিম্নের কোনটি কৃত্রিম সিল্ক নামে পরিচিত? নিম্নের কোনটি কৃত্রিম সিল্ক নামে পরিচিত? এটা হলো রায়ন। রায়ন হলো কৃত্রিম সিল্ক। অপশন সি রাইট অ্যান্সার। রাষ্ট্রপতি রাজ্যসভায় সর্বাধিক কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? রাষ্ট্রপতি রাজ্যসভায় সর্বাধিক 12 জন সদস্যকে মনোনীত করতে পারেন। অপশন এ রাইট অ্যান্সার। তাহলে কতজনকে? 12 জনকে। দেখো, রাজ্যসভা হলো একটা উচ্চকক্ষ এবং একটা স্থায়ী কক্ষ, 1 নম্বর। 2 নম্বর, উচ্চকক্ষের নাম প্রাথমিকভাবে, অর্থাৎ রাজ্যসভার নাম প্রাথমিকভাবে ছিল কাউন্সিল অফ স্টেট। তাহলে কাউন্সিল অফ স্টেট নামে কে পরিচিত ছিল? সেটা হলো রাজ্যসভা। এবং এর যে হিন্দি প্রতিশব্দ সেটা হলো রাজ্যসভা। এটা গৃহীত হয় 1954 সালে। রাজ্যসভা যে শব্দটি সেটা গৃহীত হয় 1954 সালে। আগের নাম ছিল কাউন্সিল অফ স্টেট। দেখো, রাজ্যসভার সর্বোচ্চ সদস্য কত? 250। এর মধ্যে 238 জন অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পরোক্ষভাবে নির্বাচিত হয়। রাজ্যসভার টোটাল স্ট্রেংথ হচ্ছে 250, তার মধ্যে 238 জন সদস্য আমাদের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পরোক্ষভাবে নির্বাচিত হন এবং 12 জনকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন। তাহলে 12 জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত। এই যে রাষ্ট্রপতি 12 জনকে মনোনীত করেন, তো কাদেরকে মনোনীত করেন? সেক্ষেত্রে দেখো, তিনি যে কোনো ভারতীয় নাগরিক যা সাহিত্য, বিজ্ঞান, সমাজসেবা ও চারুকলা ক্ষেত্রে দক্ষতা আছে, রাষ্ট্রপতি তাদেরই কেবল মনোনীত করেন। ঠিক আছে, তো রাষ্ট্রপতি দ্বারা তারা মনোনীত হতে পারেন। এছাড়া এই যে রাজ্যসভার যে সদস্য, তাদের যে কার্যকাল সেটা হলো 6 বছর। রাজ্যসভার সদস্যদের কার্যকাল হলো 6 বছর, আর রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম যে বয়স দরকার সেটা হলো 30 বছর। প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য অবসর গ্রহণ করেন, অর্থাৎ প্রতি 3য় বছরের শুরুতে প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য অবসর গ্রহণ করেন এবং প্রতি 3য় বছরের শুরুতে নির্বাচন বা রাষ্ট্রপতির মনোনয়নের দ্বারা ওই শূন্যপদ পূরণ করা হয়। এবং অবসর গ্রহণের পরেও সদস্যরা যতবার খুশি মনোনীত বা নির্বাচিত হতে পারেন। অবসর গ্রহণ করার পরেও তিনি মনোনীত হতে পারেন বা নির্বাচিত হতে পারেন। রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম যে বয়স দরকার সেটা হলো 30 বছর। 30 রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম যে বয়স দরকার সেটা বললাম 30। রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম যে বয়সটা দরকার সেটা হলো 35 বছর। নেক্সট, 1857 সালের বিদ্রোহের পর কোন মুঘল সম্রাট দেশ ত্যাগ করতে বাধ্য হন? এটা বললাম দ্বিতীয় বাহাদুর শাহ বা বাহাদুর শাহ জাফর। দ্বিতীয় বাহাদুর শাহ বা বাহাদুর শাহ জাফর একই ব্যক্তি। নেক্সট, চৌরি চৌরার ঘটনা কত সালে ঘটেছিল? চৌরি চৌরার যে ঘটনা সেটা কত সালে ঘটেছিল? এটা ঘটেছিল 1922 সালে ঘটেছিল চৌরি চৌরার ঘটনা। চৌরি চৌরার ঘটনা কি? যে 1922 সালের 5ই ফেব্রুয়ারি গোরক্ষপুরের কাছে চৌরি চৌরায় ক্ষিপ্ত জনতা ও পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েন। ক্ষিপ্ত জনতা পুলিশের সাথে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েন এবং এতে 22 জন পুলিশ কর্মী জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। এটাই হলো চৌরি চৌরার ঘটনা।
এবং এই ঘটনার জেরে গান্ধীজি 1922 সালের 12 ফেব্রুয়ারিতে বরদৌলিতে গান্ধীজি বাধ্য হয়ে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। কারণ এই সময় অসহযোগ আন্দোলন চলছিল, অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল 1920 সালে, তো অসহযোগ আন্দোলন চলছিল। তো এই চোরি চোরার ঘটনা হওয়ার পর গান্ধীজি বাধ্য হয়ে বরদৌলিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। নেক্সট, ভারতের জনগণনা পরিচালিত হয় জনগণনা আইন ড্যাশ এর অধীনে। কত সালের জনগণনা আইনের অধীনে? এটা হলো 1948। ভারতের জনগণনা পরিচালিত হয় 1948-এর যে জনগণনা আইন তার অধীনে। তাহলে 1948-এর জনগণনা আইনের অধীনে। জনগণনা আইন 1948-এর বিধানের অধীনে জনগণনা পরিচালিত হয়। এই আইনের বিলটি ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল দ্বারা পরিচালিত হয়েছিল। সেন্সাস অর্থাৎ জনগণনা ভারতের সংবিধানের 246 নম্বর অনুচ্ছেদের অধীনে একটি কেন্দ্রীয় তালিকার বিষয়। জনগণনা বা সেন্সাস হলো কেন্দ্রীয় তালিকার বিষয়, যেটা অনুচ্ছেদ 246-এর অধীনে আছে এবং এটা সপ্তম তফসিলের অন্তর্গত, অর্থাৎ সেন্সাস সপ্তম তফসিলের অন্তর্গত এবং কেন্দ্রীয় তালিকার অন্তর্গত। আর এই যে সেন্সাস বা জনগণনা কোন মন্ত্রণালয়ের অধীনে আসে? সেক্ষেত্রে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আসে সেন্সাস বা জনগণনা। সাদা আলোর বিভিন্ন রঙের বর্ণে ভেঙে যাওয়াকে কি বলা হয়? সাদা আলো যে 7টি বর্ণের রঙে ভেঙে যায় সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় বিচ্ছুরণ। বিচ্ছুরণ বলা হয়। অপশন সি রাইট অ্যান্সার। কোন রোগটি ইনসুলিনের অভাবে হয়? কোন রোগটি ইনসুলিনের অভাবে হয়? ইনসুলিনের অভাবে যে রোগটি হয় সেটা হলো ডায়াবেটিস। ডায়াবেটিস ইনসুলিনের অভাবে হয়। গৌতমীপুত্র সাতকর্ণী কোন রাজবংশের শাসক ছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণী কোন রাজবংশের শাসক ছিলেন? তিনি ছিলেন সাতবাহন বংশের শাসক ছিলেন এবং তিনি সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা। সিংহাসনে বসেছিলেন 106 খ্রিস্টাব্দে। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিমুক এবং সাতবাহনদের যে রাজধানী সেটা ছিল পৈঠান বা পীঠস্থান। পৈঠান বা পীঠস্থান ছিল সাতবাহনদের রাজধানী। নিম্নলিখিতদের মধ্যে কে সারা বিশ্বে ভারতনাট্যমের ভারতের সামগ্রী হিসাবে সমাদৃত হন? তিনি হলেন তাঞ্জোর বালা সরস্বতী। তাঞ্জোর বালা সরস্বতী। অপশন সি রাইট অ্যান্সার। শোভনা নারায়ণ কত্থক নৃত্যের সাথে সম্পর্কিত। মল্লিকা সারাভাই, দেখো মল্লিকা সারাভাই ভারতনাট্যম প্লাস কুচিপুড়ি শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত। এছাড়া এই যে কলামণ্ডলম কল্যাণী কুট্টিয়াম্মা তিনি কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত? তিনি মোহিনী আট্টম নৃত্যের সাথে সম্পর্কিত। মোহিনী আট্টম, কল্যাণী কুট্টিয়াম্মা। নেক্সট, নিম্নের কে খিলাফত আন্দোলনের নেতৃত্ব দেন বা নেতা ছিলেন? নিম্নের কে খিলাফত আন্দোলনের নেতা ছিলেন? তিনি হলেন মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ খিলাফত আন্দোলনের নেতা ছিলেন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি হিন্দু যুদ্ধের দেবতা মুরুগানের আনুষ্ঠানিক পুজোর সময় ভক্তদের দ্বারা সম্পাদিত হয়? মুরুগানের আনুষ্ঠানিক পুজোর সময় ভক্তদের দ্বারা সম্পাদিত হয়। এটা হলো কাভাডি আট্টম। অপশন সি রাইট অ্যান্সার। কাভাডি আট্টম। নেক্সট, 2022 সালের এপ্রিল পর্যন্ত লোকসভায় কয়টি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? 2022 সালের এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল 17টি। যদি বলা হয় এখনও পর্যন্ত অর্থাৎ 2024-এর আজ পর্যন্ত অর্থাৎ জুলাই পর্যন্ত যদি বলা হয় কতগুলি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেক্ষেত্রে হবে 18টি। কারণ 2024-এ আরও একটা লোকসভা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাহলে মোট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এখনও পর্যন্ত 18টি। নেক্সট, তুলা চাষে হিমমুক্ত কতদিন লাগে? তুলা চাষে হিমমুক্ত কতদিন লাগে? এটা লাগে 210 দিন। 210 দিন লাগে। অপশন সি রাইট অ্যান্সার। ভারতের কোন রাজ্যে ওয়ানগালা উৎসব পালিত হয়? ভারতের কোন রাজ্যে ওয়ানগালা উৎসব পালিত হয়? এটা পালিত হয় মেঘালয় রাজ্যে পালিত হয় 1 নম্বর। অর্থাৎ এই ওয়ানগালা উৎসবটিকে বলা হয় 100 ড্রামস ফেস্টিভ্যাল বা 100 ড্রাম উৎসব নামেও পরিচিত ওয়ানগালা উৎসব। ওয়ানগালা উৎসব কোন উপজাতি দ্বারা পালিত হয়? মেঘালয়ের গারো উপজাতি দ্বারা পালিত হয় এবং এটি একটা ফসল কাটার উৎসব। এই উৎসবটি 2 থেকে 1 সপ্তাহ পর্যন্ত চলে এবং উপজাতিরা তাদের দেবতা সালজংকে খুশি করার জন্য বলি দেয় ও সূর্য দেবতার সম্মানে পালিত হয়। এগুলো সব এক্সট্রা ফ্যাক্ট, এগুলো অবশ্যই জানা দরকার, কারণ
এখন আর অত সহজ প্রশ্ন আসবে না যে ওয়াঙ্গালা উৎসব কোন রাজ্যে পালিত হয়, এই টাইপের প্রশ্ন হলে মানে খুবই সহজ, ঠিক আছে। যেমন বলতে পারে যে ওয়াঙ্গালা উৎসব কোন উপজাতি দ্বারা পালিত হয়, কত দিন ধরে পালিত হয়, এইগুলো এখন বেশি আসছে। নেক্সট, 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধে 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধে কোন চৌহান বংশের শাসক মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিলেন? মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিলেন তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। অপশন বি রাইট অ্যান্সার। তৃতীয় পৃথ্বীরাজ চৌহান প্রথম তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেন, কিন্তু দ্বিতীয় তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন। পৃথ্বীরাজ চৌহানের সভাকবি ছিলেন, তৃতীয় পৃথ্বীরাজের সভাকবি ছিলেন চাঁদ বরদৈ, এবং চাঁদ বরদৈয়ের রচিত যে বই সেটা হলো পৃথ্বীরাজ রসো। তিনি কোন ভাষায় লিখেছিলেন? রাজস্থানী ভাষায়। পৃথ্বীরাজ রসো যে বইটা, চাঁদ বরদৈয়ের যে বই পৃথ্বীরাজ রসো, সেটা কোন ভাষায় লেখা? রাজস্থানী ভাষায় লেখা। নেক্সট, ভারতে সতীদাহ নিষিদ্ধ করা হয় কোন সালে? ভারতে সতীদাহ নিষিদ্ধ করা হয় কোন সালে? সতীদাহ নিষিদ্ধ হয় 1829 সালে রাজা রামমোহন রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় বেন্টিং সতীদাহ প্রথা রদ করেন। নেক্সট, নিম্নের মধ্যে কে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? নিম্নের মধ্যে কে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? তিনি হলেন দন্তি দুর্গ রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। রাষ্ট্রকূট বংশের রাজধানী ছিল নাসিক। রাষ্ট্রকূট বংশের রাজা প্রথম কৃষ্ণ ইলোরার কৈলাসনাথের মন্দির প্রতিষ্ঠা করেন। ইলোরার কৈলাসনাথের মন্দির নির্মাণ করেছিলেন প্রথম কৃষ্ণ ছিলেন রাষ্ট্রকূট বংশের রাজা। বিদর দুর্গ ভারতের কোন রাজ্যে অবস্থিত? বিদর দুর্গ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত কর্ণাটকে অবস্থিত। নিম্নের কোনটিতে শব্দের বেগ সর্বাধিক? শব্দের বেগ সব থেকে বেশি হলো অ্যালুমিনিয়ামে সব থেকে বেশি এখানকার মধ্যে। কোন উপাদান মৌল দ্বারা পৃথিবীর কেন্দ্রমণ্ডল বা কোর তৈরি হয়? পৃথিবীর যে কেন্দ্রমণ্ডল বা কোর কোন উপাদান মৌল দ্বারা গঠিত হয় বা তৈরি হয়? এটা হয় নিকেল ও লোহা। অপশন সি রাইট আনসার, নিকেল ও লোহা দ্বারা। পদ্মাবত মহাকাব্যের রচয়িতাকে? পদ্মাবত যে মহাকাব্য তার রচয়িতাকে? এর রচয়িতা হলেন মালিক মোহাম্মদ জাইসি লিখেছেন পদ্মাবত। তাহলে অপশন সি রাইট অ্যান্সার। তো এই ছিল এসএসসি MTS এর বিগত বছরের প্রশ্নের কিছু প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে, এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই। তা আজ এই পর্যন্ত, ওকে বাই।